ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সীমানা নিয়ে এখন পর্যন্ত কোনো জটিলতা না থাকায় ৩০০ আসনে তফসিল ঘোষণা করা হবে। বুধবার দুপুরে বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন সিইসি এএমএম নাসির উদ্দিন সহ পুরো কমিশন। তফসিল ঘোষণার আগে নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে ইসি। নির্বাচনের প্রস্তুতি ও মাঠ পর্যায়ের অগ্রগতি, রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার বর্তমান চিত্র রাষ্ট্রপতিকে জানান তারা। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী এস.এম. আরিফ, যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করছে ইসি। তো সব মিলিয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। তাবাসসুম, দীর্ঘ 16 মাস পর এই অন্তর্বর্তী সরকার যখন থেকে ক্ষমতা দায়িত্ব নিয়েছেন তারপর থেকে কিন্তু 16 মাস পর এই তফসিল ঘোষণা হচ্ছে। আজকের দিন আপনি যেটি আগেই জানিয়েছেন সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণা করবেন সিএসি। তো সেইখানে আসলে বলতেই হবে আজকে একটি বিশেষ দিন। এই সামনের যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে তফসিল ঘোষণা একটি বড় ঘটনা আজকে সেটি হতে যাচ্ছে। এবং সেই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আমরা কিন্তু এই যে এই নির্বাচন কমিশনের আশেপাশে যে অবস্থা সেটি যদি জানাচ্ছে, একটি নিরাপত্তার কিন্তু চাদরে আসলে ঢেকে রাখা হয়েছে এই নির্বাচন কমিশনের ভবনটি। আমরা সবসময় দেখতে পাই যে এই যে নির্বাচন কমিশনের যে সামনের রাস্তাটা সেটি কিন্তু খোলা থাকে সবসময়, তবে আজকে কিন্তু চারদিকে ব্যারিকেড দিয়ে কিন্তু এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো ধরনের গাড়ি যানবাহন এইখান থেকে চলতে দেওয়া হচ্ছে না। পায়ে হেঁটেই সাধারণ যে পথচারীরা রয়েছে তারা কিন্তু এই রাস্তাটি পার করছেন। এবং যেটি বলছি যে একটি আজকে যে তফসিল ঘোষণা হবে সেই তফসিল ঘোষণার কেন্দ্র করেই কিন্তু আসলে এই নিরাপত্তা একটু জোরদার করা হয়েছে। আমরা ব্যাপক পুলিশ সদস্যদেরকেও কিন্তু আমরা এই নির্বাচন কমিশনেরকে নিরাপত্তা দেখতে পেয়েছি। যদি তফসিলের কথা আসে তখন সবাই একটি প্রশ্ন কিন্তু সবসময় আসে যে কবে নাগাদ আসলে ভোটটি হতে পারে, ভোটের দিন কবে নাগাদ হবে। এটি যারা নির্বাচন কমিশনাররা রয়েছেন তাদের অনেকেই কিন্তু বলেছেন ৮ থেকে ১২ তারিখের মধ্যে, ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনটা সম্ভাব্য ডেটটা হতে পারে। অনেকেই আবার বলছেন যে সেটি ১২ তারিখ হতে পারে, কারণ হলো এই কমিশনের কিন্তু আসলে প্রস্তুতির একটি বিষয় রয়েছে। সেই কারণে অনেকেই বলছে যে সেটি দিনটি ১২ তারিখ হতে পারে। তবে এখন পর্যন্ত যদিও গতকালকে এই তফসিল রেকর্ড হয়ে গেছে, আজকে ঘোষণা হবে। আমরা নিশ্চিত করে বলতে পারতেছি না, তবে তফসিল ঘোষণার পরেই সেটি জানা যাবে কবে নাগাদ এই ভোটের দিন হতে পারে। তবে যেটি অন্তর্বর্তী সরকার থেকে কিন্তু আগে থেকেই বলা হচ্ছিল যে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। এই নির্বাচনটি যখন অন্তর্বর্তী সরকার গঠন হয়, গঠনের পরে কিন্তু বিএনপি সহ বিভিন্ন দল নির্বাচনের জন্য তাগাদা দিয়েছিলেন। তারা কিন্তু অনেকেই তখন শুরুর দিকে কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল বিএনপি সহ কয়েকটি দল। তবে জুনের দিকে এসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছিলেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে এই নির্বাচনটা তিনি অনুষ্ঠিত করবেন, সেটি বলা হচ্ছে। এবং সেই অনুসারে কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি সারছিলেন এবং সেটি আমরা দেখেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে একটি গেজেট প্রকাশ হতে পারে। সেটি জানেন যে হাইকোর্টে কিন্তু একটি রিট দায়ের করা হয়েছিল। বাগেরহাটের যে 4টি আসন থেকে 3টি আসন কমিয়ে 3টি আসন করা হয়েছিল এবং গাজীপুরে 1টি আসন বাড়ানো হয়েছিল। এই যে নির্বাচন কমিশন যে এই সীমানা নির্ধারণ করেছিলেন বা আসন সংখ্যা কমানো সমন্বয় করা, সেই সমন্বয়ের বিরুদ্ধে কিন্তু একটি রিট হয়েছিল। সেই রিটটা কিন্তু প্রথমে হাইকোর্ট রিটটি খারিজ করে দিয়েছিল এবং পরবর্তীতে কিন্তু সেটি আপিল বিভাগে যায়। আপিল বিভাগও কিন্তু হাইকোর্টের যে রায় সেটি বহাল রাখে এবং হাইকোর্ট যখন রায়টি দেয় এই যে বাগেরহাটের যে 3টি না 4টি আসনেই থাকবে এরকম, সেই সময় কিন্তু বলা হয়েছিল যে 24 ঘন্টার মধ্যে, এই রায়ের 24 ঘন্টার মধ্যে গেজেট প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। তো সেই হিসাবে গতকালকে যেহেতু এই আপিল বিভাগ আবার সেই রায়টি বহাল রেখেছে, সেই হিসাবে কিন্তু আজকের এই 24 ঘন্টা আজকের মধ্যেই কিন্তু আসলে সেই
গেজেটটি কিন্তু প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। আর যেটি আগেই বলেছি যে নির্বাচন কমিশন আজকে যে তফসিল ঘোষণা হবে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্যে দিয়ে সিএসির, সেখানে সেই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে কিন্তু অনেকটাই নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে। তো আমার কাছে এই ছিল নির্বাচন কমিশন থেকে সর্বশেষ। ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী SM আরিফ। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এর আগে এই মামলায় ক্যামেরা ট্রায়ালের সাক্ষ্য দেন একজন। মানবতা বিরোধী অপরাধে এই মামলায় মোট সাক্ষী 38 জন। হানিফ ছাড়া বাকি 3 আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। আসামিরা সবাই পলাতক থাকায় তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়ে বিচার কাজ শুরু করে ট্রাইব্যুনাল। এছাড়া আজ গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে। এই মামলায় অপর আসামি শেখ হাসিনা। রাজশাহীতে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশুকে উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ইতিমধ্যে 3টি এক্সকেভেটর দিয়ে পাশে 40 ফুট গভীর একটি গর্ত তৈরি করে প্রাথমিক কাজ শেষ করা হয়েছে। এখন মূল গর্ত পর্যন্ত পৌঁছাতে দমকল কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছে। বুধবার দুপুর 1:30টার দিকে রাজশাহীর তানোরে সাজিদ নামের 2 বছর বয়সী শিশুটি গভীর গর্তে পড়ে যায়। শিশুটি তার মায়ের হাত ধরে কেটে নেওয়া ধানের খেতে হাঁটছিল। হঠাৎ সে গর্তে পড়ে যায়। এরপর থেকে পুরো উপজেলা জুড়ে ছড়িয়ে পড়ে উৎকণ্ঠা। শুরুতে সাড়া পাওয়া গেলেও ধীরে ধীরে সে সাড়া মিলিয়ে যেতে থাকে। এরপরই শুরু হয় উদ্ধার কাজ। ঘটনাস্থলে প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স ও জীবন রক্ষাকারী সরঞ্জাম। উত্তরের হিমেল হাওয়ার কারণে পঞ্চগড়ের তাপমাত্রা ক্রমশ ওঠানামা করছে। তাপমাত্রার পারদ ওঠানামার ফলে বেড়েছে শীতের তীব্রতাও। এতে চরম বিপাকে পড়েছেন জেলার সাধারণ মানুষরা। সকাল 9টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.9 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সপ্তাহের ব্যবধানে ঢাকায় শীতের উপস্থিতি আরও স্পষ্ট হচ্ছে। আজ সকাল 6টায় রাজধানী তাপমাত্রা নেমে আসে 16 ডিগ্রি সেলসিয়াসে। সে সঙ্গে ছিল এলাকা ভেদে কম বেশি কুয়াশার উপস্থিতি, যা গত কয়েকদিনের তুলনায় বেশি শীতল অনুভূতি এনে দিয়েছে। তবে দিনের বাকি সময় আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক রয়েছে। নেত্রকোনার পূর্ব ধলাই দিউপাড়া গ্রামে লাউয়ারি নদীর ওপর পাকা ব্রিজ নির্মাণ কাজ ঝুলে আছে প্রায় 1.5 বছর। সেতুটি নির্মাণ না হওয়ায় নদীর দুপাশের 10 থেকে 12টি গ্রামের মানুষকে নদী পারাপারে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। এলাকাবাসীকে জীবনের ঝুঁকি নিয়ে কাঠের সেতু দিয়ে নদী পারাপার হতে হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান চান এলাকাবাসী। নেত্রকোনা প্রতিনিধি আনিসুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন সাইদুর রহমান আবির। নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামুলগা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে দিউপাড়া গ্রামের পাশেই লাউয়ারি নদী। নদীতে আগে সারা বছরই পানি থাকতো, এখন বছরের প্রায় 6 মাস পানি থাকে না। নদীর দুপারে 10 থেকে 12টি গ্রামের চলাচলের জন্য একটি পাকা সেতু ছিল। সেতুটি পুরাতন হওয়ায় ভেঙে 2,96 লাখ টাকা ব্যয়ে 30 মিটার দৈর্ঘ্যের নতুন সেতু নির্মাণের জন্য উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ পূর্বধলা। প্রায় 1.5 বছর আগে নির্মাণ কাজ শুরু হওয়ার কথা থাকলেও প্রাথমিক কাজ শুরু করার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় নির্মাণ কাজ থেমে গেছে। দীর্ঘ সময় চলে গেলেও ঠিকাদার কাজ শেষ না করায় এলাকাবাসীকে পড়তে হয়েছে সীমাহীন দুর্ভোগে। এই কাজটা গুরুত্ব নিতেছে না। হুমকুটুমকে আমাদের বলা আন্ডে দিচ্ছে, দেওয়ার পরে আমাদের বলা আন্ডে করছে তোমরা আমরা দেখে নেবো। ধান নিয়ে আসতে গেলে আমাদের পানি এদিক দিয়ে যাইতে হয়। ফিলার করছে 53 ফুট, কুচ্ছে মোটে 30 ফুট 35 ফুট করিয়া সব পিলার ভাঙে না চুরি করে চালাইছে। মহিলারাও আসে যে পার হইতে পারে না, পানি দিয়ে পার হয়, অনেক ঝামেলা। কোনো কাজ করবো না, আমাদের ব্রিজের সাথে অনেক ব্রিজের কাজ শেষ হয়ে গেছে, কিন্তু এটা কোনো কার্যক্রম আমরা কোনো অগ্রগতি পাইতেছি না। এদিকে এলাকাবাসীকে হুমকি ও সেতু নির্মাণ কাজ শুরু করতে গাফিলতির বিষয়ে অস্বীকার করেন ঠিকাদার। বহু সমস্যা আছে। আমরা যে কেরিং খরচ লাগছে 40 টাকা করে একটা ধান বেচা, 100 বস্তা সিমেন্ট আনছি, আমার লাগছে
1500 টাকা বেশি লাগছে। নেত্রকোনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, আগামী 10 থেকে 15 দিনের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে। ঠিকাদারের হুমকির বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। ফাইল করছে এবং আপনার একটা অ্যাপার্টমেন্টের কাজ করছে, করার পরে পানি চলে আসে। আগামী 10-15 দিনের মধ্যে পানি সরে গেলে এবং ঠিকাদার সমস্ত ম্যাটেরিয়াল নিয়ে আসছে, কাজটা দ্রুত শেষ করতে পারবো। দ্রুত সেতুটির নির্মাণ কাজ শেষ করলে এলাকাবাসীর দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব হবে এমন প্রত্যাশাই এলাকাবাসীর। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি। উত্তরের শস্য ভাণ্ডার দিনাজপুর। অগ্রহায়ণের শুরু থেকে কাস্তে হাতে মাঠে নেমেছেন কৃষক। প্রকৃতির আশীর্বাদ আর সরকারি পৃষ্ঠপোষকতায় এবার আমনের ফলন হয়েছে বাম্পার। তবে সোনালী ফসলের এই আনন্দের আড়ালে রয়েছে শ্রম আর মজুরির এক ভিন্ন সমীকরণ। দিনাজপুর প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। মাড়াইয়ের ধুম, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ব্যস্ততা বাড়ছে গ্রামীণ জনপদে। বাতাসের দোলায় দোল খাওয়া সোনালী ধানের শীষ জানান দিচ্ছে ঘরে তোলবার সময় হয়েছে। কেবল ধান কাটা নয়, দিনাজপুরের গ্রাম বাংলায় এখন বিরাজ করছে নবান্ন উৎসবের আমেজ। নতুন ধানের ভাতের গন্ধে ভরে উঠেছে প্রতিটি ঘর। এই আনন্দ ভাগ করে নিতে মেয়ে জামাই সহ আত্মীয় স্বজনদের আমন্ত্রণ জানানোর চিরায়ত প্রথাও চলছে পুরোদমে। প্রকৃতি এবার কৃষকের প্রতি সদয় ছিল। দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবার জেলায় 2,60,560 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল, যা ছাড়িয়ে আরও 2 হেক্টর জমিতে চাষাবাদ বেশি হয়েছে। ইতোমধ্যেই মাঠের 76% ধান কাটা শেষ। এবছর আবহাওয়াটা অনুকূলে থাকায় যথেষ্ট ফলন হয়েছে। গত বছরের তুলনায় আমরা বিঘা প্রতি 2 থেকে 4 মণ ধান বেশি উৎপাদন করতে সক্ষম হয়েছি এবং বাজার মূল্য ভালো। আমাদের এই দিনাজপুরটি সুগন্ধি ঝালের জন্য বিখ্যাত, যেটির বাজার মূল্য আমাদের 75 কেজি 6,000 টাকায় বিক্রি হচ্ছে। কৃষি কর্মকর্তাদের নিবিড় নজরদারি, সঠিক দিক নির্দেশনা এবং প্রাকৃতিক দুর্যোগ বা পোকার আক্রমণ না থাকায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে। আমরা ধান মারাচ্ছি, এখানে পাইকারি আসতেছে। 34 জিরা নেছি হারা 5,000 টাকা বস্তা, আর কাঠারি নেছি 4900 টাকা বস্তা। ফলন তো ভালো আছে, আশা করা যায় যে লাভজনক হবে। তবে এই সাফল্যের মাঝেও রয়েছে কিছুটা ছন্দপতন। আবহাওয়াজনিত কারণে অনেক জমিতে ধান গাছ মাটিতে নুয়ে পড়েছে। কৃষিবিজ্ঞানের ভাষায় যাকে লজিং বলা হয়। নুয়ে পড়া এই ধান কাটতে শ্রমিকদের দ্বিগুণ কসরত করতে হচ্ছে। ফলে শ্রমিকদের অভিযোগ, হাড়ভাঙা খাটুনির তুলনায় মিলছে না কাঙ্ক্ষিত পারিশ্রমিক। ফসলের প্রাচুর্য থাকলেও শ্রমের মূল্যে কিছুটা হতাশ তারা। এগুলা সব পড়ে গেছে, এগুলা কুদলা 6-7 মণ করে বিঘা আসবে ধান, তাতে অর্ধেক টাকা লস। অন্য বছরের তুলনায় এবার যে ধান পড়ে গেছে সেই তুলনায় আমরা কিন্তু কাজের মজুরি পাচ্ছি না। গোলা ভরা ধান কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। মাটির সঙ্গে কৃষকের নিবিড় সম্পর্ক আর শ্রমিকের ঘামেই নিশ্চিত হচ্ছে দেশের খাদ্য নিরাপত্তা। উত্তরের এই জনপদের বাম্পার ফলন প্রমাণ করে, অগ্রহায়ণে এই নতুন ফসল কেবল কৃষকের সম্পদ নয়, এটি জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। এবার গ্রাম বাংলার খবর। দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে পরিচালিত হয়ে আসা ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে গতকাল 2টি ইটভাটার চিমনি ভেঙে ফেলার পাশাপাশি বৈধ কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও 2 ভাটা থেকে নগদ 6 লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে অভিযানে দিনাজপুরের সহকারী পরিচালক বদরুদ নাহার সীমা ছাড়াও মডেল থানা পুলিশ, সেনাবাহিনী সহ ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের স্টেশনের কর্মীরা উপস্থিত ছিলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে পটুয়াকোল গ্রামে আব্দুল ওয়াদুদ ফজলুর সভাপতিত্বে দিনাজপুর ৬ নির্বাচনী এলাকার ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এস.জেড.এম জাহিদ হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে ভোট চেয়ে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কমর সেলিম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মুশফিকুর রহমান, যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ শিরন আলম, শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম মণ্ডল সহ আর অনেকে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে বিএনপি কার্যালয়ের প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন, চাপা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডিজে রাব্বি, বোয়ালি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আজম খান সহ অঙ্গ সংগঠনের একাধিক পর্যায়ের নেতাকর্মীরা। নরসিংদী ৪ সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুত্ব অপরিসীম। বুধবার বিকেলে নরসিংদীর বেলাবন নামা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি সুরজ মেম্বারের সভাপতিত্বে এবং ইয়াসিন মাস্টারের ও যুবদল নেতা আশরাফুল ইসলাম ফুলনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা আমির ডক্টর জাহাঙ্গীর আলম সদর উপজেলার পুষ্পদাম রিসোর্টে অনুষ্ঠিত এই সভায় জেলা সভাপতিত্ব করেন জামায়াতের সিনিয়র নায়েবে আমির ও নির্বাচনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আব্দুল হাকিম। মতবিনিময় সভায় ডক্টর জাহাঙ্গীর আলম তার রাজনৈতিক অবস্থান, কর্মপরিকল্পনা ও নির্বাচনী প্রতিশ্রুতিগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, শ্রীপুর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। নরসিংদীর বেলাবতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন নরসিংদীর ৪ বেলাবো মনোহরদী সংসদীয় আসনের বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আমলাবো ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল আওয়াল ভুইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুল্লাহ তপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, সাবেক শিক্ষা অফিসার সৈয়দ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার, বারডেম শাখা ড্যাব এর সাধারণ সম্পাদক ডক্টর মোজাম্মেল হক নাহিদ। ঝিনাইদহের মহেশপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ মেহেদী হাসানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মহেশপুর থানা প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রেস ক্লাব মহেশপুরের সভাপতি ও মাই টিভি এবং মানব জমিনের উপজেলা প্রতিনিধি সারওয়ার হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ওবায়দুল হক, জালাল উদ্দিন, জাকির হোসেন, জমশেদ আলম বকুল, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সহ অন্যান্যরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে গত শনিবার বিকেলে পুলিশের পোশাক পরিহিত একটি ডাকাত দল স্বর্ণ ব্যবসায়ী 2 ভাইয়ের কাছ থেকে 145 ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন, এটিএম কার্ড ও জাতীয় পরিচয়পত্র ছিনিয়ে নেয়। ঘটনার 48 ঘণ্টার মধ্যেই পুলিশের তৎপরতায় লুণ্ঠিত স্বর্ণের বড় অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ডাকাত দলের 5 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিনহাজুল আলম বুধবার রাত 8টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। 9 ডিসেম্বর সকাল থেকে ঢাকার কাফরুল, মিরপুর ও মানিকগঞ্জের হরিরামপুরে ধারাবাহিক অভিযান চালিয়ে 5 জনকে আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আশোক জেলা কমিটির আয়োজনে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন। সংস্থার সভাপতি ইসরাত জাহান ইয়াসমিনের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এবিএম মমিনুল হক, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহরুল ইসলাম মোল্লা, সহসভাপতি ইব্রাহিম খান সাদাত, রেড ক্রিসেন্টের সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপ্পল সহ আরো অনেকে। বিএনপি ক্ষমতায় গেলে উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের ভর্তুকি দেওয়া হবে, সুদমুক্ত কৃষি ঋণ দেওয়া হবে। আগামী প্রজন্মের জন্য বর্তমান বিশ্বায়নে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আধুনিক প্রযুক্তিগত শিক্ষার গুরুত্ব দেওয়া হবে এবং রায়পুরেও একটি প্রযুক্তিগত ডিপ্লোমা কোর্স সহ 100% ডিগ্রি কোর্সে ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করা হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের সমর্থনে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার 7 নং বামনী ইউনিয়নের 3 নং ওয়ার্ড বিএনপির আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং লক্ষ্মীপুর 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবুল খায়ের ভুইয়া প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়ো ইনফরমেটিক্স থেকে প্রকাশনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে বিশ্ববিদ্যালয় ভবনের কনফারেন্স রুমে ফার্মা ক্লাব বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনোভেটিভ রিসার্চ সেন্টার দ্বারা আয়োজিত এই কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান মোগল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ফ্যাকাল্টি অফ লাইফ সায়েন্স ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু জুবায়ের। আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও সিইও ইনোভেটিভ রিসার্চ সেন্টার আকিব হাসান দ্বীপ, রাকিবুল হাসান সহ সকল শিক্ষক সদস্য ফার্মেসি বিভাগ।